দেখুন, আমরা তো যখন এই সংস্কারের আন্দোলন করেছি, তারপরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কমিশন গঠিত হয়েছে, এই পুরো প্রক্রিয়ার মধ্যেই আমরা একটা জায়গার কথা শুরু থেকে বলছিলাম যে আমরা যেসব বিষয়ে ঐকমত্য হব সেইটা একটা জাতীয় সনদের রূপ নেবে। এবং এই জাতীয় সনদ তৈরি করা, বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তি কিংবা একটা জাতীয় সনদ দরকার, যে ন্যাশনাল চার্টারের উপরে আমরা দাঁড়িয়ে আমাদের বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থাটা গড়ে তুলব। সেই বিষয়ে আমরা বহু আগে থেকে কথা বলছি। বিশেষত 18 সালে আমরা এই বিষয়ে আমাদের প্রস্তাব উত্থাপন করেছিলাম, জাতীয় সনদের একটা রূপরেখাও দিয়েছিলাম। তো এই জায়গা থেকে আমরা বলবো যে তার ধারাবাহিকতায় যে আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা বিরাট একটা অর্জনের জায়গা বাংলাদেশের জনগণের জন্য, যে আমরা একটা জাতীয় সনদ তৈরির জায়গা আছে। এটা হয়তো যেহেতু জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে স্মরণে রেখে একে কেউ জুলাই সনদও বলছেন, মনে হয় সেটা জুলাই জাতীয় সনদ আকারেই হয়তো শেষ পর্যন্ত একটা নাম হবে। এই জুলাই জাতীয় সনদ যেটা আমাদের তৈরি হতে যাচ্ছে, তার খসড়াটা ইতিমধ্যে মাত্র প্রস্তাবনা হয়েছে, এবং খসড়ার প্রথম অংশ কিংবা ইন্ট্রোডাকশন এখনও পর্যন্ত যে প্রশ্নগুলো জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত হবে তা এখনও পুরোপুরি খসড়াতেও যুক্ত হয়নি। কারণ হচ্ছে খসড়াটা নির্মীয়মান আছে, এবং আপনারা এটা জানেন যে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখনও আলোচনা চলছে, যেমন তত্ত্বাবধায়ক সরকার গঠন, তারপর হচ্ছে উচ্চকক্ষ গঠন এবং সেখানে ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব, এবং মৌলিক অধিকার প্রশ্নে কোন কোন বিষয়গুলোকে আমরা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেব। এগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখনও আলোচনায় সিদ্ধান্ত হয়নি। আবার অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি। আশা করি যে ইন্ট্রোডাকশনের সাথে সাথে কমিশন দ্রুত যেসব বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি সেই বিষয়গুলো তারা এটার সাথে যুক্ত করবেন, এবং আগামীকাল পরশুর মধ্যেই আমরা যেসব এই এখনও যেগুলোতে আমরা মীমাংসায় পৌঁছাতে পারিনি সেগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে, এবং তখনই আমরা ঠিক হবে যে কোন বিষয়গুলোতে আমরা ঐকমত্য আছি, এবং সেই যেগুলো জুলাই জাতীয় সনদ। আর যেসব বিষয়ে ঐকমত্য নাই, যেসব বিষয়ে পার্থক্য শেষ পর্যন্ত থেকে যাচ্ছে, সেগুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে। যার যার দল যে অবস্থান গ্রহণ করে সেটা নিয়ে তারা জনগণের কাছে যাবে। জনগণ যাকে সমর্থন করবেন, বিজয়ী করবেন, তারা সেই অনুযায়ী আসলে পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক কাঠামোটা দাঁড়াবে। আজকে যেমনটা আলোচনা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের গঠন নিয়ে, এইটা তো মোটামুটিভাবে দীর্ঘ আন্দোলনের এবং ভোটের অধিকারের যে বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছিল, সেখানে এটা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া আমাদের এই গণতান্ত্রিক কাঠামো, ভোটাধিকার, এটা এই মুহূর্তে আমরা কোনোভাবে ভাবতে পারছি না। কাজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যত এক ধরনের পঞ্চদশ সংসদ নিয়ে বাতিল হওয়ার মধ্যে দিয়ে আবার পুনরায় বহাল হওয়ার পথে। কিন্তু কাঠামোটা কি হবে, যেহেতু এই কাঠামো নিয়ে বিতর্ক উঠেছিল, আমাদের প্রস্তাব ছিল রাষ্ট্রপতি এবং বিচার বিভাগকে এটাকে যথাসম্ভব দূরে রাখা। এইটা এখন পর্যন্ত যে প্রস্তাব এসে দাঁড়িয়েছে তাতে রাষ্ট্রপতির জায়গাটি দূরে আছে, রাষ্ট্রপতির প্রতিনিধিত্বর ব্যাপারে এখন আর কোনো প্রস্তাব নেই। বিচার বিভাগের ক্ষেত্রে কিন্তু দূরে রাখার জায়গাটি শেষ পর্যন্ত আর থাকছে কিনা, যেহেতু শেষ অপশানে ত্রয়োদশ সংশোধনীতে যে বিধান ছিল রাষ্ট্রপতির লাস্ট অপশন বাদ দিয়ে সেটা রাখা, অর্থাৎ সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, তিনি না হলে তারপরের প্রধান বিচারপতি, এবং এইভাবে যে 4টি স্তর আছে সেই স্তরটি হচ্ছে সর্বশেষ হবে। প্রথম জায়গাটা ছিল যে একটা বাছাই কমিটি হবে। বাছাই কমিটি যদি সর্বসম্মত সিদ্ধান্ত নিতে না পারে তাহলে র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে যাবে। এখন যে কতগুলো প্রস্তাব আছে তাতে আমাদের দিক থেকে আমরা আবারও এই জায়গাতে হয়তো নতুন করে ভাবতে হচ্ছে যে আমরা যে 5 জনের সদস্য প্রস্তাব করেছি, সেই 5 জনের মধ্যে যদি এই তৃতীয় বৃহত্তম দল যে প্রস্তাব আছে এটার বাইরে বিচার বিভাগ থেকে একজন, অর্থাৎ প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলের নেতা এবং ডেপুটি স্পিকার, সাথে তৃতীয় বৃহত্তম দল, নাকি আসলে বিচার বিভাগ থেকে একজন প্রতিনিধি, এই 5 জনের কাঠামো তারা সর্বসম্মতভাবে ব্যর্থ হলে তখন এটা র্যাঙ্ক চয়েসে যাওয়ার জন্য আরও 2 জনকে সাথে নেওয়া, অথবা এই 5 জনই র্যাঙ্ক চয়েসের মধ্যে যাওয়া। কিন্তু কোনো কোনো দল র্যাঙ্ক চয়েস পদ্ধতিতেই আর তারা যেতে চাচ্ছেন না, অথবা এই পদ্ধতিটা বিষয়ে সিদ্ধান্ত কী হবে সেটা পরবর্তী সংসদ অথবা জনপ্রতিনিধিদের হাতে ছেড়ে দিতে চাইছেন। এই বিষয়ে এখনও পর্যন্ত মত পার্থক্য আছে। এইটা ব্যাপারটা ছিল যে সর্বসম্মত, তারপর র্যাঙ্ক চয়েসে ফেল করলে তখন হচ্ছে ত্রয়োদশ সংশোধনীর কাঠামোতে যাওয়া। মাঝখানের এই জায়গাটা নিয়ে এখনও তর্ক চলছে যে র্যাঙ্ক চয়েস আদৌ থাকবে কি থাকবে না। এই আলোচনা আসলে প্রায় অন্তত 5 দিন ধরে, 4-5 দিন ধরে এই আলোচনা হয়েছে, চলছে আলোচনা। আসলে জুলাই মাসের
অভ্যুত্থানের 5ই আগস্টের মধ্যে আমরা এটা করতে চাই, এই অভিপ্রায় থেকে কিন্তু আমরা মানে মনে হচ্ছে যে আমরা কেন হতে পারছি না। কিন্তু আমরা এমন একটা বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যে আলোচনাটা একটা 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 দেশ, একটা মানে জনগোষ্ঠীর জীবনে, রাজনৈতিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এইসব বিষয়ে আসলে আরও দীর্ঘ আলোচনার প্রয়োজন হতে পারে, এবং বহুদিন আলোচনা করতে করতেই হয়তো আমরা একটা ঐকমত্যে আসতে পারি। কারণ এটা আমাদের দেশের পরবর্তী বছরের ইতিহাসকে, রাজনীতিকে, সমস্ত মানে আমাদের ক্ষমতা ব্যবস্থাকে এটা এটা পরিচালিত করবে। কাজে এর গুরুত্বর জায়গাটা আমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ, এবং সেই দিক থেকে এখানে আসলে আলোচনার জন্য বরং সময় কম, সেটাই প্রতীয়মান হচ্ছে। তবে আমরা এই কথাটা বলবো, যেটা আমাদের দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এই ঐকমত্য কমিশনের সভায় পরিষ্কার করে বলেছেন যে মানুষ প্রত্যাশা করে, জনগণ প্রত্যাশা করে যে আমরা অন্তত তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে একটা মানে ঐকমতের জায়গায় আমরা পৌঁছাতে পারবো। এই ঐকমত্য হচ্ছে যে কিভাবে আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, এটা মানুষ প্রত্যাশা করে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে প্রশ্নে ঐকমত্য মানে না হলে এটা জনগণের মধ্যে একটা একটা হতাশার জায়গা সৃষ্টি হবে। ফলে আমরা রাজনৈতিক দলগুলোর প্রতিও আমাদের আহ্বান, আমরা পারস্পরিক আলোচনা করছি যে মানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা মানে প্রশ্নে আমরা যাতে একটা ঐকমত্যের জায়গায় পৌঁছাতে পারি।